ওয়েলকাম গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেককে গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ে আলোচনার বিষয় হিসাবে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে। যে বিষয়টি আলোচনা করব এডুকেশন সাবজেক্টের, আমাদের কলেজ স্তরের যারা পড়াশোনা করছো এডুকেশন সাবজেক্টে, এমএ পড়াশোনা করছো, বিএড এমএড সমস্ত স্তরেই লাগে, তবু বিশেষত স্পেশালি যাদের জন্য আমি ভিডিও বানিয়ে থাকি তা হলো ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা এডুকেশন সাবজেক্টের প্রিপারেশান নিচ্ছে, সেটা হতে পারে এসএসসি, এমএসসি বা পিএসসি। রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলে যে এসএসসির নিয়োগ হতে চলেছে তার উপরেই বা সেদিকে দৃষ্টি নিক্ষেপ করেই আমি আজকের আলোচনার বিষয় রেখেছি। আজকের যে বিষয়টি আলোচনা করছি এটি এডুকেশনের যে সিলেবাস আছে আমাদের এসএসসি নিয়োগের ক্ষেত্রে, তো সেই জায়গাতে আমরা দেখব ইউনিট 9-এ যে বিষয়ের উপরে আমাদেরকে চর্চা করতে হবে সেটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন। তো মেজারমেন্ট ইভালুয়েশনের উপরে আমি এর আগে একটি বিস্তারিত আলোচনার জন্য ভিডিও করেছি, আর যারা আমার চ্যানেল মাদ্রাসা সার্ভিস কমিশনের আগে থেকে দেখছো তারা দেখেছো আমি যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করতাম। আমি এখন যেটা আলোচনা করছি সেটা ইউনিট অনুযায়ী একটু ডিটেলস আলোচনা করছি, তারপরে আমি এমসিকিউ আলোচনা করব। তো দেখো, যেটা দেখা যাচ্ছে এইগুলোই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। একদমই আর সময় নষ্ট করে টাইম বাড়াবো না, কারণ একেই অনেকক্ষণ টাইম লাগবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় ফরম্যাট ইভালুয়েশন, সামার্ট ইভালুয়েশন, নর্ম রেফারেন্ট টেস্ট, ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্ট, ডায়াগনস্টিক্স টেস্ট অ্যান্ড প্লেসমেন্ট টেস্ট। একটা জিনিস ভালোভাবে খেয়াল করে নাও যে এই ইউনিট থেকে যে বিষয় 6টি আমি আলোচনা করব, এখান থেকে প্রশ্ন তো থাকবেই, কারণ এগুলো গুরুত্বপূর্ণ ইভালুয়েশন। আরেকটি তথ্য তোমাদেরকে দেওয়া, তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এসএলএসটি, এসএসসি, এমএসসি, পিএসসি এডুকেশন আই প্রোভাইড গাইড ফর অনলাইন। এমএসসির আগের সময় থেকে তোমরা অনেকেই আমাকে বলতে যে আমি অনলাইন গাইড দেই কিনা, সেই মুহূর্তে আমি দিতাম না। আর রিসেন্ট আমি অনলাইন গাইড প্রোভাইড করা শুরু করেছি, অনলাইনে গাইড প্রদান করি। যদি কারো অনলাইন গাইড আমার প্রয়োজন মনে হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। আমার মেসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে। আর একবারে সময় নষ্ট করব না, কারণ টাইম কম, অনেক বেশি আলোচনা। তো দেখো, ফার্স্ট আমার যে আলোচনার বিষয় আছে ফরম্যাট ইভালুয়েশন। দেখো, এই ফরম্যাট ইভালুয়েশন শুধু এসএসসির জন্য নয়, আমাদের বিভিন্ন পরীক্ষামূলক প্রস্তুতি যে সমস্ত পরীক্ষা হয়ে থাকে তাতে এই ফরম্যাট ইভালুয়েশনের উপরে আমাদেরকে চর্চা করতে হয়। এমনকি নেট সেটের ক্ষেত্রেও আমাদের এই ফরম্যাট ইভালুয়েশন চর্চা করতে হয়। তো ফরম্যাট ইভালুয়েশন বলতে আমরা কোন ধরনের ইভালুয়েশনটাকে বলবো? ফরম্যাট ইভালুয়েশন হচ্ছে যে যখন কোনো কাজ চলছে, সেই কাজ চলাকালীন অবস্থায়, কাজের শেষ চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে কাজ যে অবস্থায় চলছে তার ত্রুটি, তার কতটা হয়েছে, তার উৎকর্ষতা, তার অগ্রগতি, আমরা যে প্রত্যাশা অনুযায়ী এগাচ্ছি সেই অনুযায়ী হচ্ছে কিনা, সেটাকে মূল্যায়ন করা হয় যে প্রসেসের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ফরম্যাট ইভালুয়েশন। আবার একটা উদাহরণ দিচ্ছি। ধরো স্কুল কলেজে একটা 1 বছরের কোর্স হচ্ছে বা 6 মাসের, একটা ধরো এখন কলেজের সেমিস্টার চলছে 6 মাসের, তাহলে এই 6 মাসের সেমিস্টারের মধ্যে একটা ফাইনাল সেমিস্টার দিতে হয়। কিন্তু তার আগে কোনো শিক্ষক মনে করলেন যে আমি আজকে একটা ইউনিট টেস্ট নেব, আজকে একটা আমি ক্লাস টেস্ট নেব, আজকে একটা আমি ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেব। তার মানে এই মাঝে দেখা হচ্ছে শিক্ষার্থী তার কতটা যে দক্ষতা অর্জন করতে পারছে, তার কোথায় ত্রুটি আছে, এইগুলো জানার জন্য যে ইভালুয়েশন হচ্ছে তাকে বলছে কি? ফরমেটিভ ইভালুয়েশন বা প্রস্তুতকালীন। দেখো নামেতেই বোঝা যাচ্ছে প্রস্তুতকালীন। এটা একটি গুরুত্বপূর্ণ ইভালুয়েশন। তার মানে আবারও আমি বলছি, কোনো কাজ চলাকালীন বা কোনো শিক্ষা কোর্স বা শিক্ষা বর্ষ চলাকালীন চূড়ান্ত মূল্যায়নের আগে তাকে সারা বছর ধরে যেরকম ভাবে মূল্যায়ন করা হয়, ধাপে ধাপে বিভিন্নভাবে, সেটাকে বলা হচ্ছে কি না? ফরমেটিভ ইভালুয়েশন। দেখো আমার যে এখানে কি লেখা হয়েছে, কোনো কাজ চলাকালীন কাজের নীতি, উৎকর্ষতা, অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা তা বিচার করার জন্য যে মূল্যায়ন করা হয় তাকে ফরমেটিভ ইভালুয়েশন বলছে। দেখো আবার বলা আছে, ফরমেটিভ ইভালুয়েশন ইজ এ কন্টিনিউয়াস ডায়াগনস্টিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট ফোকাস process used during the development or implementation of
এ প্রোগ্রাম কি বলছে যে এটা একটা কন্টিনিউয়াস চলতে থাকবে, থামবে না। ডায়াগনস্টিক্স, এটা কারো ভুল ত্রুটি দুর্বলতা থাকলে সেটাকে দেখা যাবে এই টেস্টের মাধ্যমে, এবং ইমপ্রুভমেন্ট যাতে হচ্ছে কিনা সেটা দেখা যাবে। আচ্ছা, মাইকেল সেরিভ্যান কি বলছে? মাইকেল সেরিভ্যান উনি বলছেন যে গঠনমূলক মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া যা শেখার বা কর্মসূচির উন্নয়নের জন্য চলমান তথ্য বা প্রতিক্রিয়া প্রদান করে। উনি কি বললেন? উনি বললেন গঠনমূলক মূল্যায়ন, একে গঠনমূলক মূল্যায়নও বলা হয়, কিন্তু এগুলো মনে রাখতে হবে। গঠনমূলক মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া মানে প্রসেস চলছে, যা শেখার এবং কর্মসূচির উন্নয়নের জন্য চলমান তথ্য ও প্রতিক্রিয়া প্রদান করে। দেখো নেক্সট যেটা লেখা আছে, দেখো এই মূল্যায়নকে কর্ম চলাকালীন মূল্যায়ন বলা হয়, গঠনমূলক মূল্যায়ন বলা হয়, আবার প্রস্তুতকালীন মূল্যায়ন বলা হচ্ছে, আবার ফরমেটিভ মূল্যায়ন বলা হচ্ছে। তার মানে আমাদেরকে কিন্তু সব নাম মনে রাখতে হবে। ধরো কোনো একটা অপশন দিল না, তুমি জেনে গেছো প্রস্তুতকালীন মূল্যায়ন, কিন্তু দিয়ে দিল কর্ম চলাকালীন বা গঠনমূলক মূল্যায়ন। এই গঠনমূলক মূল্যায়নটাই বেশি দেয়, এটা খেয়াল করবে। গঠনমূলক মানে ফরমেটিভ ইভালুয়েশন, আর এই মূল্যায়নকে বলা হচ্ছে ইভালুয়েশন ফর লার্নিং বলা হয়। এটাও একটু খেয়াল করবে যে এই ফরমেটিভ ইভালুয়েশনকে বলা হচ্ছে যে ইভালুয়েশন ফর লার্নিং। যেমন ধরো আমাদেরকে কোশ্চেন বলতে পারি যে স্কুলেতে টিচার যে তার যতটা পড়ানো হয়েছে সেটাকে টেস্ট করার জন্য এক সপ্তাহ পর একটা টেস্ট নিল বা একটা কুইজ নিল, সেটা কোন ধরনের ইভালুয়েশন? তখন আমাদের খেয়াল করতে হবে সেটা ফরমেটিভ ইভালুয়েশন। আমি যখন প্রশ্ন আলোচনা করব এমসিকিউ, সেখানে তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব সামাটিভ ইভালুয়েশন। তাহলে একটা হলো ফরমেটিভ, একটা সামাটিভ, এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে, কারণ একটা হচ্ছে কর্ম চলাকালীন, মানে চূড়ান্ত মূল্যায়নের আগে ধাপে ধাপে তাকে মূল্যায়ন করা হচ্ছে, আর এই যে অন্তিম, অন্তিম কথার দ্বারাই বুঝতে পারছো যেটাকে সামাটিভ বলা হচ্ছে, অন্তিম শেষে যে ফাইনাল বার্ষিক ফাইনাল এক্সাম, সেমিস্টারের ফাইনাল এক্সাম, যে শেষে যেটা চূড়ান্ত দেখা হয়, অষ্টম শ্রেণীর শেষে এক্সাম হচ্ছে, দশম শ্রেণীর বোর্ড এক্সাম হচ্ছে, সেগুলো সামেটিভ ইভালুয়েশন। তাহলে অন্তিম মূল্যায়ন বলতে আমরা কি দেখবো? দেখো অন্তিম মূল্যায়ন হচ্ছে একটি নির্দিষ্ট কর্মসূচির শেষে শিখন উদ্দেশ্যগুলি শিক্ষার্থী কি পরিমাণ অর্জন করেছে। শেষে কথাটা দেখো, শেষে কথাটা কোড ইম্পর্টেন্স, যে শেষে শিখন উদ্দেশ্যগুলি শিক্ষার্থী কি পরিমাণে অর্জন করেছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য যে ধরনের মূল্যায়ন করা হয় তাকে সামাটিভ ইভালুয়েশন বলা হয়। তার মানে একটা স্টুডেন্ট সেমিস্টারে এক্সাম দেবে, সে তার মাঝে তাকে টিচার তাকে প্রজেক্ট ওয়ার্ক দিতে পারে, বা তাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিতে পারে, ইউনিট টেস্ট নিতে পারে, তাকে কুইজ নিতে পারে, তার মানে বা প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে যাচাই করতে পারে। এখানে ফরমেটিভ ইভালুয়েশনে ফিডব্যাক প্রসেস থাকে, কিন্তু এখানে ফিডব্যাক প্রসেস আমরা সেইভাবে পাই না, সেখানে তাৎক্ষণিক ফিডব্যাক থাকে, এখানে তাৎক্ষণিক ফিডব্যাক থাকে না। তো সামাটিভ ইভালুয়েশনে কি হচ্ছে যে সে কি যে উদ্দেশ্য, তার উদ্দেশ্য কি, ধরো একটা মাধ্যমিকের স্টুডেন্ট, তার উদ্দেশ্য মাধ্যমিকে আমি এটা রেজাল্ট করব, তাহলে শিক্ষণ উদ্দেশ্য শিক্ষার্থী কি পরিমাণে অর্জন করেছে সেই সম্পর্কে সবার শেষে যে মূল্যায়ন করা হয় সেটাকেই বলা হচ্ছে সামেটিভ ইভালুয়েশন বা অন্তিম মূল্যায়ন। অর্থাৎ ফাইনাল যে এক্সামগুলো হয়ে থাকে, ফাইনাল মানে অ্যানুয়াল এক্সাম বা আমরা বলতে পারি সেমিস্টার এক্সাম, এগুলো হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। আবার দেখো কি বলা আছে, কোন কোর্স সমাপ্তিতে শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষণ সামর্থ্যগুলি কি পরিমাণে অর্জন করেছে। প্রত্যাশা করছে, টিচারও প্রত্যাশা করছে যে আমি এই স্টুডেন্টকে এতদিন পড়ালাম, দেখি আমি আশা করেছি সে ফার্স্ট হবে বা সে এই রেজাল্টটা করবে। তার মানে শিক্ষার্থীরও প্রত্যাশা থাকছে, তার শিক্ষকেরও প্রত্যাশা থাকছে, অভিভাবকেরও প্রত্যাশা থাকছে। তার মানে একটা কোর্স সমাপ্তির পরে শিক্ষার্থীর প্রত্যাশা শিখন সামর্থ্যগুলি কি পরিমাণে অর্জন সক্ষম হয়েছে তা নির্ধারণ করে গ্রেড নির্ধারণ করা হয়। তার মানে এই যে মার্কশিট বা যে গ্রেডগুলো দেওয়া হয় সেগুলো কোন সামাটিভ ইভালুয়েশনের দ্বারা দেওয়া হয়। আচ্ছা, আরেকটা বিষয় বলি, দেখো এখানে আরেক ফরমেটিভ ইভালুয়েশন, ধরো একজন অভিভাবক খুব সচেতন তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য, সে বছরে হয়তো 3-4টে মাঝে এক্সাম হচ্ছে, সে দেখতে চায় তার স্টুডেন্টের কোন জায়গায়, তার বাচ্চা ছেলে মেয়ের কোন জায়গায় ত্রুটি আছে, ইংরেজিতে না গণিতে, তখন তার মা বাবা কি করবে, গণিতে তাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে যে গণিতে রেজাল্ট কম হয়েছে, যাতে ফাইনালে না মার্কশিট ছাপার আগে, অর্থাৎ সামাটিভ ইভালুয়েশনের পরে মার্কশিট তৈরির আগে সে যেন তার ভুলটা সংশোধন করতে পারে, যেটা এই ইভালুয়েশনে হয় না।
ফরমেটিভ ইভ্যালুয়েশনে তাৎক্ষণিক ফিডব্যাক পাওয়া যায় এবং কার্যকারী যাতে তার শক্তি সামর্থ্য বা ত্রুটিগুলোকে নির্ণয় করা যায়, কিন্তু এখানে ত্রুটি নির্ণয় করেও আর সুযোগ থাকে না, তখন মার্কশিট ছাপানো হয়ে যায়। তো এটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। আচ্ছা, এই ধরনের মূল্যায়নকে চূড়ান্ত মূল্যায়ন বা কর্মসমাপ্তিতে মূল্যায়ন বলা হয়। তার মানে এইটা মনে রাখবো, অন্তিম মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়ন, কর্মসমাপ্তিতে মূল্যায়ন, সামেটিভ মূল্যায়ন সব একই মূল্যায়ন। তো এই ধরনের মূল্যায়ন বিশেষত কগনিটিভ ডোমেনের উপরে অধিক গুরুত্ব দেয়। এবার এখানটা একটা একটু খেয়াল করো, বলছে ব্লুম ট্যাক্সোনমির যে ডোমেন আছে, কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন, ফরমেটিভ ইভ্যালুয়েশনে ব্লুম ট্যাক্সোনমির কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন এই তিনটের উপরেই প্রভাব ফেলে, কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনে শুধু কগনিটিভ ডোমেনের উপরে প্রভাব ফেলে অধিক। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখো, নিচের দিকে দেখতে পাচ্ছ যে মাইকেল সেরিভান। মাইকেল সেরিভান নামটি মনে রাখবে, গুরুত্বপূর্ণ। মাইকেল সেরিভান 1967 সালে তার দ্য মেথোডোলজি অফ ইভ্যালুয়েশন একটা প্রবন্ধ, দ্য মেথোডোলজি অফ ইভ্যালুয়েশন প্রবন্ধে তিনি এই গঠনমূলক অর্থাৎ ফরমেটিভ ইভ্যালুয়েশন এবং অন্তিম মূল্যায়ন, সামেটিভ মূল্যায়নের শ্রেণী বিভাগ করেন ফিল্ড অফ দ্য কারিকুলাম ইভ্যালুয়েশনের জন্য। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিচেরটা, যে মাইকেল সেরিভান সে তার 1967 সালে দ্য মেথোডোলজি অফ ইভ্যালুয়েশন একটা প্রবন্ধ ওনার লেখা, সেরিভান, সেখানে তিনি এই ফরমেটিভ সামেটিভ ইভ্যালুয়েশনের শ্রেণীবিভাগ করেছেন। তার মানে এবং কোন কিসের জন্য না, কারিকুলাম ইভ্যালুয়েশনের জন্য। তো এটা আমরা মনে রাখবো, ফরমেটিভ সামেটিভ ইভ্যালুয়েশনের শ্রেণীবিভাগ কে করেছেন না, মাইকেল সেরিভান। তাহলে আমরা দুটো ইভ্যালুয়েশন সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো একটু সাবস্ক্রিপশন করে নেবে, একটু ভালো লাগলে লাইক কমেন্ট করবে, ওটুকু আমাকে একটা উদ্দীপনা দেয়, যাকে উদ্দীপনা বলতে বলতে তোমাদের জন্য ভিডিও করতে আমার আরো উৎসাহ বাড়িয়ে দেয়। তাই অবশ্যই একটু লাইক আর একটু কমেন্ট করবে যদি তোমাদের ভালো লাগে। আর এই সমস্ত বিষয়ের উপরে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের আগে অনেক এমসিকিউ আলোচনা করেছি বিস্তারিতভাবে, সেগুলোকে পুরোনো ভিডিওতে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো দেখতে পাবে। এবং নতুন নতুন এমসিকিউ আমি আলোচনা করব এই সামনের এসএসসি কে টার্গেট করে। নেক্সটে চলে যাচ্ছি, ডায়াগনস্টিক্স ইভ্যালুয়েশন বা ডায়াগনস্টিক্স টেস্ট যদি আমরা বলে থাকি। ডায়াগনস্টিক টেস্ট কি, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। খেয়াল করো, আগে এই জিনিসটা একটু বুঝে নাও যে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন মানে দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। ধরো একটা স্টুডেন্ট, তো ধরো তুমি টিউশন পড়াচ্ছ, তুমি বাচ্চাদেরকে টিউশন পড়াচ্ছ, তার মা বাবা তোমার সঙ্গে যোগাযোগ করেছে যে আমাদের ছেলে ক্লাস 5-এ পড়ে, তুমি তাকে একটু গণিতটা দেখাবে বা এই সাবজেক্টগুলো দেখাবে। তুমি বললে হ্যাঁ দেখাবো, কিন্তু সেই স্টুডেন্ট যেদিন আসলো তোমার কাজ হবে যে তাকে গণিতটা যখন করছো যে ভগ্নাংশ করাবো, তার আছে তার সিলেবাস অনুযায়ী ভগ্নাংশ আছে, কিন্তু তোমাকে আগে দেখতে হবে সে ভগ্নাংশ করার আগে যেগুলো দরকার সেগুলো কি পারছে, বা ভগ্নাংশ করার জন্য যেটা দরকার তার অ্যাবিলিটি সেটা কি আছে, তার সেই ভগ্নাংশ করার অ্যাবিলিটি কি আছে। মানে এই যে বিষয়টা, যে তার দুর্বলতা তার শক্তি সামর্থ্যকে বিবেচনা করে তার উপযোগী পাঠ পরিচালনা করার জন্য যে মূল্যায়ন করা হয় সেটাকে বলা হচ্ছে দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন বা ডায়াগনস্টিক্স। মেন কোড, শিক্ষার্থীর উইকনেস অ্যান্ড স্ট্রং অ্যান্ড উইকনেস পয়েন্টকে বিবেচনা করে শিক্ষার পাঠ পরিচালনা করাকে বা শিক্ষার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ইভ্যালুয়েশন করা হয় সেটাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক্স ইভ্যালুয়েশন বা দুর্বলতা নির্ণায়ক ইভ্যালুয়েশন। যে আমরা ধরো একটা উদাহরণ দিল যে একজন শিক্ষক শিক্ষার্থীর পাঠ শুরু করার আগে বা ক্লাস শুরু করার আগে, প্রথম দিন ক্লাসে গেছে, পাঠ শুরু করার আগে সে কি করেছে না, তার শিক্ষার্থীদের স্ট্রংনেস জায়গা আর উইকনেস জায়গাগুলোকে জেনে তারপর পাঠ পরিচালনা করছে, তাতে ভালো হবে। কারণ সবার তো আইকিউ লেভেল অনুযায়ী সে ক্লাস 5-এ পড়ছে, মানে সবার যে একই রকম সবাই পারবে তা তো নয়। এই জন্য ডায়াগনস্টিক্স ইভ্যালুয়েশনের প্রয়োজন হয়। দেখো এবারে আমার পিপিটি অনুযায়ী কি বলা হচ্ছে, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন হলো শিক্ষার্থীদের শেখার আগের তার জ্ঞান, তার দক্ষতা, তার দুর্বলতাগুলি চিহ্নিত করার একটা পদ্ধতি। এটি সাধারণত পাঠ শুরু করার আগে পরিচালিত হয়, পাঠ শুরু করার আগে। এবং দেখো বলা হচ্ছে জ্ঞান, দক্ষতা, দুর্বলতা, যাতে শিক্ষকেরা শিক্ষার্থীদের শেখার ঘাটতিগুলো বুঝতে পারেন, শিক্ষার্থীর শেখার ঘাটতি যে কোথায় ঘাটতি আছে, যে কি আগে শেখাবো তারপর ওটা শেখাবো, তাদের জন্য সঠিক শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করতে পারেন। এটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক্স ইভ্যালুয়েশন। আচ্ছা, বেঞ্জামিন ব্লুম কি বলছে আমরা দেখে নেব। বেঞ্জামিন ব্লুম বলছেন দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন হলো এমন একটি মূল্যায়ন পদ্ধতি যা শিক্ষার্থীদের শেখার ঘাটতি, যে কোথায় ঘাটতি আছে, তিনি বলছেন একটা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি যা শিক্ষার্থীদের শেখার ঘাটতি
শক্তির দিকগুলি চিহ্নিত করে এবং তাদের জন্য লক্ষ্যভিত্তিক শিক্ষণ পদ্ধতি পরিকল্পনা গঠনে সহায়তা করে। কত সুন্দর কথা একটু বলেছেন উনি। দেখো আমরা একটা উদাহরণ দেখবো, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। একজন গণিত শিক্ষক নতুন অধ্যায় ভগ্নাংশ, আমি যেটা বলছিলাম যে ভগ্নাংশ পড়ানোর আগে শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত প্রাক পরীক্ষা প্রি টেস্ট দেন। পরীক্ষার ভিত্তিতে তিনি দেখেন কিছু শিক্ষার্থী গুণ ভাগের মূল ধারণায় দুর্বল, তাই তিনি প্রথমে মৌলিক গণিতের দক্ষতা শেখানোর উপর জোর দেন, তারপর মূল পাঠ। তার মানে কি বোঝা গেল যে ভগ্নাংশ করতে গেলে গুণ ভাগ দরকার, তার মানে তিনি আগে একটা প্রি টেস্ট নিয়ে দেখে নিলেন যে সে ভগ্নাংশ পারবে কিনা, তার ভিত্তিতে তিনি মূল পাঠে পরে যাবেন। এই ধরনের টেস্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডায়াগনস্টিক্স ইভালুয়েশন বা আমাদের বলবো দুর্বলতা নির্ণায়ক ইভালুয়েশন। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্লেসমেন্ট। দেখো যে ইভালুয়েশনগুলো আমি চর্চা করছি বা আলোচনা করছি এই বিষয়টা একটু খেয়াল করবে, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়েই লাগবে। যেটা আমি চর্চা করছি আমাদের এখান থেকে প্রশ্ন থাকবেই, কারণ এই ইভালুয়েশনের যে পোর্শনগুলো আছে ইভালুয়েশন মেজারমেন্ট, এই 4-6টা অপশন ভীষণ স্ট্রং অপশন। আচ্ছা দেখো, প্লেসমেন্ট ইভালুয়েশন হচ্ছে স্থান নির্ণায়ক। স্থান নির্ণায়ক কি? দেখো ওখানে একটা লেখা আছে আমার পিপিটিতে, তোমরা দেখতে পাচ্ছ যে এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন। এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন মানে যে তুমি কোনো একটা জায়গায় স্থান দখল করতে চাইছো, যেখানে এতগুলো সিট আছে, 100টা সিট আছে, সেখানে 600 জন পরীক্ষা দিয়েছে, তুমি সেই এন্ট্রি পয়েন্টের জন্য ঠিকঠাক কিনা, বা তুমি একটা কোম্পানিতে কাজ করতে যাবে, সেই কাজের যোগ্য কিনা, তুমি ম্যানেজারে রাখবে, তোমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাখবে না কোন জায়গাতে লাগবে, সেইটার জন্য আগে একটা ইভালুয়েশন করা হয়, যার ভিত্তিতে থেকে স্থানটা দেওয়া হয়। তো এই ধরনের ইভালুয়েশন করা হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। যেমন ধরো আমার এখানে অনুযায়ী পিপিটি অনুযায়ী খেয়াল করো কি বলা আছে। স্থান নির্ণায়ক মূল্যায়ন হলো এমন একটি মূল্যায়ন প্রক্রিয়া যা শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞান, তার দক্ষতা, তার যোগ্যতা যাচাই করে তাকে উপযুক্ত পাঠ্যক্রম, শ্রেণী বা স্তর নির্ধারণ করতে সাহায্য করে। তার মানে শিক্ষার্থীকে তাকে কোন স্থানে দেব, যেমন ধরো তুমি এমএ ভর্তি হবে, এমএ ভর্তি হওয়ার জন্য তোমাকে একটা এন্ট্রান্স দিতে হলো যে তাকে সেই স্থানের জন্য নেওয়া যাবে কিনা। তার মানে তাকে কি করা হচ্ছে, তার দক্ষতা, তার জ্ঞান, তার যোগ্যতা যাচাই করে তাকে তার জন্য উপযুক্ত পাঠ্যক্রম, শ্রেণী এবং স্তর নির্ধারণ, যে এই স্তরে রাখা যাবে নাকি নিচের স্তরে রাখতে হবে। তো এটি সাধারণত নতুন শিক্ষার্থীদের জন্য বা কোর্স শুরুর আগে পরিচালিত হয়। এই ধরনের মূল্যায়নকে বলা হয় এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বা অন্তর্ভুক্তিকালীন মূল্যায়ন। মনে রাখবে এটা একটা গুরুত্বপূর্ণ কোড, যে এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন কোন ধরনের ইভালুয়েশনকে বলা হয়, প্লেসমেন্ট এন্ট্রি, কারণ সেই কাজে তাকে যোগ করার আগে তাকে ইভালুয়েট করা হচ্ছে। আচ্ছা, রাল্ফ টাইলার বলছেন, উনি কি বলছেন, উনি বলছেন স্থান নির্ণায়ক মূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞান, দক্ষতা বিশ্লেষণ করে তাদের জন্য উপযুক্ত শিক্ষার স্তর বা পাঠ্যক্রম। 1 মিনিট। হ্যাঁ, উনি কি বলছেন, উনি বলছেন স্থান নির্ণায়ক মূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞান, তার দক্ষতা বিশ্লেষণ করে তার জন্য উপযুক্ত কোন শিক্ষা স্তরটা ঠিক হবে, পাঠ্যক্রম ঠিক হবে, সেটা নির্ধারণ করা। একজন শিক্ষার্থী যখন গণিত কোর্সে ভর্তি হতে চায় তখন তাকে একটি প্রাক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাকে প্রাথমিক না মধ্যবর্তী না উন্নত কোর্সে গণিতের ভর্তি রাখা যাবে সেটাকে ঠিক করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, কোনো শিক্ষার নতুন কোর্সে ভর্তির আগে তাকে যে ধরনের টেস্ট করানো হচ্ছে, যে তাকে কি সেই স্তরে দেয়া যাবে না তাকে সেই স্তরে দেয়া যাবে না, যে ইভালুয়েশন হচ্ছে সেটাকে বলছে প্লেসমেন্ট ইভালুয়েশন। আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আমাদের দুটো বিষয় আছে, একটা আছে নর্ম রেফারেন্স টেস্ট, একটা আছে ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট। তাহলে নর্ম রেফারেন্স টেস্ট এন্ড ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট আমরা একটু দেখে নেব। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে 1 মিনিট, এখানে কি বলছে দেখো, এখানে বলা হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, একটা মিনিট। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে নর্ম রেফারেন্স টেস্ট, এই দুটো টেস্ট খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করো। নর্ম রেফারেন্স টেস্ট আর ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্টের একটা দুটো সবসময় একই সাথে থাকে, তাই দুটোকে একটু আলাদাভাবে বুঝতে হবে।
এখানটা একটু বোঝার বিষয় আছে, ভালো করে মানে ফুল অ্যাটেনশন প্লিজ। আচ্ছা, মানে এরকম কেউ ভাবছে নাকি যে বেশি বকবক বকবক করছেন? মানে আসলে আমরা যখন কোনো ভিডিওতে ঢুকি তখন লং টাইম আগে দেখে নিই যে এইটা এই বিষয়টা এত টাইমে হয়েছে। মানে না, এটার দরকার নেই, আমার 5 মিনিটে সব বলে দিতে হবে। 5 মিনিটে ছটা বলেছেন একটা ভিডিওতে, আমরা থাম্বনেলে দেখছি, আর স্যার দেখছি আমাদের এখানে 35 মিনিট টাইম নিয়েছে ছটা, তাহলে কি এত টাইম তো নষ্ট করতে পারবো না আমরা। সরি, এমনি মজা করলাম। তো দেখো, এটা হয়, এটা বাস্তবতা। নর্ম রেফারেন্ট টেস্ট, নর্ম রেফারেন্ট টেস্ট হচ্ছে নর্ম ভিত্তিক অভিক্ষা। এটা কি ধরনের অভিক্ষা? আচ্ছা, এখানে দেখো, এখানে বলা আছে নর্ম রেফারেন্ট টেস্ট কনসেপ্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই এডওয়ার্ড থর্নডাইক। এডওয়ার্ড থর্নডাইক প্রথম ইন্ট্রোডিউসড করেছিলেন নর্ম রেফারেন্ট টেস্টের, এবং বেঞ্জামিন ব্লুম এবং আদার্স এডুকেশনাল রিসার্চার। তো নর্ম রেফারেন্ট টেস্ট বলতে কি বুঝবো? শ্রেণীভিত্তিক পরিমাপে যখন শিক্ষার্থীর পারদর্শিতার মানকে বা প্রাপ্ত নম্বরকে দলের অন্যদের সঙ্গে বিচার করা হয়, তখন তাকে বলা হচ্ছে নর্ম রেফারেন্ট টেস্ট বা নর্ম ভিত্তিক অভিক্ষা। একটু ক্লিয়ার করে দিচ্ছি, যে তোমরা ধরো এডুকেশন সাবজেক্টে 100 জন স্টুডেন্ট এডুকেশন সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে 100 নাম্বারের। অমল একজন স্টুডেন্ট, 100 জনের মধ্যে অমল 65 পেয়েছে। সেই 65 নাম্বারটার ভিত্তিতে তাকে কি করা হচ্ছে, তাকে কি করা হচ্ছে, দলের অন্যদের সঙ্গে তুলনা করে দেখা যাচ্ছে যে অমলের স্থান কত। তার মানে কোনো শিক্ষাগত পারদর্শিতার মান কে কতটা পেয়েছে তার ভিত্তিতে যখন দলের সঙ্গে বিবেচনা করা হয় বা বিচার করা হয়, তুলনা করা হয়, তখন যে টেস্ট করা হয় সেটা হচ্ছে নর্ম রেফারেন্ট টেস্ট। আরো একটু বলে দিই, যে ওই যে 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, 100 স্টুডেন্টের একটা গড় হবে, যে কেউ 90 পাবে, কেউ 80 পাবে, কেউ 30 পাবে, 40 পাবে। ধরো গড় পেলো 60, গড় নাম্বার হলো 60 ওই 100 জনের পরীক্ষার্থীর মধ্যে। এবারে তপন বলে একটা স্টুডেন্ট, সে 80 পেয়েছে, তার মানে দেখা যাচ্ছে তপন গড় নাম্বারের থেকে ভালো কোর্স করেছে, মানে স্কোর করেছে। তার মানে তপনের পজিশনটা ভালো। তার মানে কি বলা হচ্ছে, যে অভিক্ষার দ্বারা কোনো অভিক্ষার্থীর পারদর্শিতার মানকে কি করা হচ্ছে না, দলের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বা দলের অন্যদের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে নর্ম রেফারেন্ট টেস্ট বা নর্ম ভিত্তিক অভিক্ষা। যেমন ধরো, এই অভিক্ষার উদ্দেশ্য দেখো বলা আছে শিক্ষার্থীর হাই লো ক্রমে সাজানো, যাতে তারা পারস্পরিক সাফল্য এবং সেই দলের সঙ্গে তুলনা করা যায়। আচ্ছা, এক্সাম্পল কি বলা হচ্ছে, যেটা আমি বললাম দেখে নাও। একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় 50 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়, অমল 100 নম্বরের ইতিহাস পরীক্ষায় 75 পেয়েছে, ওই পরীক্ষার গড় নাম্বার 60, সুতরাং অমল বাকিদের শিক্ষার্থীর তুলনায় ভালো। বোঝা গেল বিষয়টা? তাহলে নর্ম রেফারেন্ট টেস্ট কোনটা না, যখন তোমার পারদর্শিতার মানকে তোমার সাথে আরো যারা পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে বিবেচনা করে দেখা হবে তোমার অবস্থানটা কোথায়, তখন সেই অভিক্ষাকে বলা হচ্ছে নর্ম রেফারেন্ট টেস্ট। আমরা নেক্সট এতে চলে যাব, আরেকটা আছে ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্ট। আচ্ছা, ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্টটা আমরা আলোচনা করব। নর্ম রেফারেন্ট টেস্ট, ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্ট একই সাথে। আচ্ছা, এই জায়গাটা একটু বিষয় বলে দিই, যে নর্ম রেফারেন্ট টেস্ট, ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্টের দুটো জায়গা একটু আলাদা, ডিফারেন্স টাইপের মনে করবে, তার আগে আমি আচ্ছা এটা একটু আলোচনা করে দিই। ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্ট বা নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা কি রকম? ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্ট কনসেপ্ট ইন্ট্রোডিউস যে রবার্ট গ্লেজার 1963। তবে এই জায়গাতে একটা বিষয় বলবো, যদি আমাদের কোনো কারণে দেয়, আলাদাভাবে বলছে আমাদের থর্নডাইককে বলা হয়, উল্লেখ করা হয় যে নর্ম রেফারেন্ট টেস্টের তিনি প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন, কিন্তু অনেক বইয়েতে অনেক জায়গাতে আমরা দেখব যে রবার্ট গ্লেজার 1963 সালে এই এখানে আবার ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্ট আলাদা করেছে। কিন্তু যদি দুটো অভিক্ষা একসাথে দেওয়া থাকে, যে নর্ম রেফারেন্ট টেস্ট অ্যান্ড ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্ট, তাহলে আবার যদি অপশনে রবার্ট গ্লেজার থাকে, রবার্ট গ্লেজার দেব। তো এটা খেয়াল রাখবে। তার মানে যদি বলা হয় যে নর্ম রেফারেন্ট টেস্ট, ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্টের শ্রেণীবিভাগটি কে করেছেন বা ইন্ট্রোডিউস করেছেন, সেটা রবার্ট গ্লেজার 1963 সালে। এই টেস্টটা কিরকম দেখে নেব, যে অভিক্ষা শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে পূর্ব নির্ধারিত সুস্পষ্ট কোনো নির্ণায়কের সঙ্গে তুলনা করা হয়, তখন তাকে ক্রাইটেরিয়ন রেফারেন্ট টেস্ট বা নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা বলে। এই জায়গায় একটু বোঝা যাচ্ছে। এই জায়গার মেন কোড কি বলতো? মেন কোড যেটা, সেটা খেয়াল করো, সেটা আমাদের হচ্ছে এই যে নির্ণায়কের সঙ্গে,
নির্ণায়কটা আমাদের মূল পয়েন্ট, একটা নির্ণায়কের। আমি কেন এটা আন্ডারলাইন করলাম? নির্ণায়কের সঙ্গে অর্থাৎ পূর্ব নির্ধারিত মান, অর্থাৎ যে অভিক্ষার্থী যে প্রাপ্ত নম্বর করেছে সেটা একটা পূর্ব নির্ধারিত মান স্থির করা ছিল এই অভিক্ষার জন্য, যে এই নির্ণায়কের উপরে গেলে আমরা সেটা ধরবো। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন ধরো কলেজ স্তরের কোনো ইউনিভার্সিটি ঠিক করেছে যে আমাদের স্টুডেন্টরা 40% পেলে পাস করবে, না হলে ফেল করবে। কারণ সে 40% যদি পায় তাহলে ধরে নেওয়া হবে সে মিনিমাম লেভেল অফ লার্নিং অর্জন করেছে। আবার কোনো পরীক্ষাতে বলা হতে পারে 60%, এরকম থাকে না যে 60% যারা পাবে তারা পাস করবে। সেটাই হচ্ছে পূর্ব নির্ধারিত সুনির্দিষ্ট নির্ণায়ক বা মান। দেখো নর্ম রেফারেন্স টেস্টে কিন্তু মান থাকেনি, যে যা নাম্বার পেয়েছে গড়ের ভিত্তিতে অবস্থান বিচার হচ্ছিল। এখানে একটা নর্ম ঠিক করে দেওয়া হচ্ছে যে এত যদি পায় সে ধরে নেওয়া হবে সে মিনিমাম লেভেল অফ লার্নিং অর্জন করেছে, অর্থাৎ সেই কোর্সের জন্য সে মিনিমাম লেভেল যে দক্ষতা অর্জন করা দরকার ছিল সেটা করতে পেরেছে। আর সেটাতে ছিল যে তার প্রাপ্ত নম্বরকে দলের সঙ্গে বিচার করা। তাহলে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের ক্ষেত্রে কি হচ্ছে, যে আগে থেকে বোর্ড বা যারা পরীক্ষাটা সেট আপ করছে, যাদের হাতে দায়িত্ব আছে ইভালুয়েশন সিস্টেমের, তার ওনারা ঠিক করলেন যে এই নাম্বার পেতে হবে, 100-র মধ্যে 30 পেতে হবে বা 40 পেতে হবে বা 60 পেতে হবে, তবেই আমরা ধরবো যে সে কি করেছে, সেই কোর্সটা মিনিমাম লেভেল অফ যে লার্নিং সেটা অর্জন করতে পেরেছে। এক্সাম্পলটা দেখো, যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পূর্ব নির্ধারিত নির্ণায়ক যেটাকে বলছেন মিনিমাম লেভেল অফ লার্নিং হলো 40%। রাহুল একজন প্রাথমিক স্তরের শিক্ষার্থী, সে প্রাথমিক স্তরে যদি 40% নম্বর পায় তাহলে বলা যাবে সে প্রাথমিক স্তর উত্তীর্ণ হয়েছে। অন্যথায় সে পূর্ব নির্ধারিত মিনিমাম লেভেল অফ লার্নিং অর্জন অর্থাৎ সে পূর্ব নির্ধারিত মিনিমাম লেভেল অফ লার্নিং অর্জন করেছে। কারণ 40%, 100 হতে পারে, কিন্তু 40 পেলে ধরে নেওয়া হবে যে এই কোর্সের জন্য মিনিমাম একটা সে লার্নিং অর্জন করেছে। এটা মানদণ্ড, এর নিচে থাকলে সে ফেল, তাকে কি করা হলো, আর নেওয়া গেল না, ধরে নেওয়া হলো সে মিনিমাম লেভেল অফ লার্নিং অর্জন করেনি সেই কোর্সের জন্য যতটা দরকার ছিল বা সেই স্তরের জন্য যতটা অর্জন দরকার ছিল। আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে বলি, যে যদি তোমাদের কোনো জায়গার উপরে ভিডিও করতে হয় যে এই ইউনিটের উপরে করলে ভালো হবে, বা এইভাবে যারা মাদ্রাসার বিষয় সময় থেকে দেখেছো তারা যদি বলো যে এই রকম ভাবে স্যার আলোচনা করলে ভালো হবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর কমেন্ট সেকশানে আমাকে একটা বিষয় জানাবে, যে তোমাদের একটা হোমওয়ার্ক হিসাবে আমি যা দিয়ে রাখছি, অবশ্যই তোমাদের ভালো লাগলে একটু জানাবে কমেন্ট সেকশানে, একটু লাইক করবে। আর আরেকটা বিষয় যেটা আমি বললাম, যে আমি অনলাইন নতুন গাইড শুরু করেছি, যদি তোমরা আমার গাইড নিতে চাও আমার ডেসক্রিপশান বক্সে বা ভিডিওতে মেসেঞ্জার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। আর আরেকটা বিষয় যেটা আমি বললাম, যে আজকে তোমাদের হোমওয়ার্ক যেটা বলতে চাইলাম, যে ফরমেটিভ ইভালুয়েশন এবং সামাটিভ ইভালুয়েশনের যে শ্রেণীবিভাগ সেটি কে করেছিলেন, শেষে আমি এটা তোমাদেরকে বললাম। আচ্ছা, এই জায়গাটা শেষে একটা জায়গা রয়ে গেছে। দেখো ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে আরেকটা বিষয় বলছে, যে গণিত পরীক্ষায় 100-র মধ্যে 70 নম্বর পেলেই পাস। গণিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেলেই পাস। শিক্ষার্থীর দক্ষতা নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হয়, অন্য শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করে নয়। এখানে তুলনা নাই, সেখানে কম্পেয়ার, নন রেফারেন্স টেস্টে কম্পেয়ার করা হচ্ছে দলের অন্যদের সঙ্গে। এখানে পূর্ব নির্ধারিত নির্ণায়ক বা মানের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। তো আজকে আমাদের এই 6টি আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর এই ইউনিটের উপরে আরো অনেক রকম আছে বিষয় আলোচনার। আর তোমাদের এর আগে যে ভিডিওটি বিস্তারিত আলোচনা করছি সেটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য যে এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রায় 200 আলোচনা করেছি এই ইউনিটের উপরে, সেইগুলো তোমরা দেখে নেবে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।